আজকের এই বিশেষ গভীর আলোচনায় স্বাগত। আজকে টেবিলে এমন একটা বিষয় রয়েছে যা এই মুহূর্তের আন্তর্জাতিক ভূরাজনীতিতে রীতিমতো একটা বড়সড় কম্পন তৈরি করেছে। হ্যাঁ, একদমই তাই। বিষয়টি হল ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর। আর আজকের এই বিশ্লেষণটা কিন্তু কোনো ভাষা ধারণার ওপর ভিত্তি করে নয়। আমাদের সামনে তথ্যের একটা বিশাল পাহাড় রয়েছে, প্রচুর ডেটা এবং রিপোর্ট। ঠিক, অসংখ্য নিউজ আর্টিকেল, আইওএসআর জার্নালের একাডেমিক রিসার্চ পেপার, আর আল জাজিরা, এনডিটিভি, ডন, প্যালেস্টাইন ক্রনিকল থেকে শুরু করে টেলিগ্রাফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যমের বিশ্লেষণ। আর আজকের এই গভীর আলোচনার মূল মিশনটা হলো এই হাই প্রোফাইল সফরটাকে কেন্দ্র করে একটা ওভারঅল আলোচনা করা। শুধু খবরের শিরোনামে আটকে না থেকে ভারত আর ইসরায়েলের ঐতিহাসিক সম্পর্ক, প্রতিরক্ষা চুক্তি আর বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পুরো ব্যাপারটা ধাপে ধাপে অ্যানালাইসিস করা। তবে এই বিশাল আলোচনায় ঢোকার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। রাইট, সেই জরুরি নিরপেক্ষতার ঘোষণা বা নিউট্রালিটি ডিসক্লেমারটা দিয়ে নেওয়া যাক। আজকের উৎসগুলোতে যে সোর্সগুলো আমরা ঘাঁটছি সেখানে অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে বিভক্ত মতামত রয়েছে। একদম, বামপন্থী এবং ডানপন্থী দুই ধরনের মতাদর্শই খুব স্ট্রংলি উঠে এসেছে। হ্যাঁ, গাজা পরিস্থিতি বা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যে অত্যন্ত কড়া সমালোচনা বা অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ওই মূল সংবাদের উৎসগুলো থেকেই নেওয়া। এটা একদম পরিষ্কার হওয়া প্রয়োজন যে এই আলোচনার মাধ্যমে ব্যক্তিগতভাবে কোনো পক্ষ নেওয়া হচ্ছে না বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা হচ্ছে না। ঠিক, যারা এই গভীর আলোচনাটি শুনছেন তাদের সামনে কেবল তথ্যগুলো নিরপেক্ষভাবে তুলে ধরাই এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য। তো চলুন মূল বিষয়ে ঢোকা যাক। ইতিহাস ঘাটলে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। আইওএসআর জার্নালের পাতা উল্টাতে গিয়ে একটা বিষয় খুব অবাক করেছে। ১৯৪৭ সালে রাষ্ট্রসংঘে প্যালেস্টাইন বিভাজনের প্রস্তাব যখন ওঠে তখন সদ্য স্বাধীন হওয়া ভারত কিন্তু তার কড়া বিরোধিতা করেছিল। একদম, শুধু তাই নয়, দীর্ঘ কয়েক দশক ধরে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে ভারত সোচ্চার ছিল। কিন্তু এরপর ১৯৯২ সালে এসে ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই যে অনেকটি ডিগ্রি ঘুরে যাওয়া, এর পেছনের রসায়নটা বুঝতে হলে ৯০-এর দশকের শুরুতে ফিরে যেতে হবে। ঠান্ডা যুদ্ধের অবসান, সোভিয়েত ইউনিয়নের পতন আর ভারতের নিজস্ব অর্থনৈতিক উদারীকরণ। ঠিক তাই। আর এই জায়গাটাতেই দৃষ্টি আইএএসের একটা চমৎকার গবেষণার সূত্র ধরে ডি-হাইফেনেশন নীতির প্রসঙ্গটা আসে। এই ডি-হাইফেনেশন শব্দটা ইদানিং খুব শোনা যায়। সাধারণ ভাষায় এর মানে কি এমনটা দাঁড়ায় যে আগে ভারত ইসরায়েল আর প্যালেস্টাইনকে একটা সুতোয় বেঁধে দেখত, আর এখন সুতোটা কেটে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আগে পররাষ্ট্রনীতিতে একটা অলিখিত নিয়ম ছিল, ইসরায়েল আর প্যালেস্টাইনকে সবসময় একটা হাইফেন দিয়ে যুক্ত করে মাপা হতো। ইসরায়েলের সাথে সম্পর্ক এগোলে প্যালেস্টাইনের ইস্যুটাকেও একই পাল্লায় রেখে ব্যালেন্স করা হতো, একে অপরের পরিপূরক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে ভারত এই হাইফেনটা সজ্ঞানে তুলে নিয়েছে। এখন দুটি দেশের সাথে সম্পূর্ণ আলাদাভাবে নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী সম্পর্ক বজায় রাখছে ভারত। কূটনীতির ভাষায় একেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আর এই অটোনমির সবচেয়ে স্ট্রং ভিজুয়ালটা বিশ্ব দেখেছিল ২০১৭ সালের জুলাই মাসে। হ্যাঁ, ইতিহাস তৈরি হয়েছিল। প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে যান। সমুদ্র সৈকতে দুই প্রধানমন্ত্রী জুতো খুলে খালি পায়ে পাশাপাশি হাঁটছেন, কথা বলছেন। এই ছবিটা শুধু ফটো অপ ছিল না, এটা একটা স্পষ্ট বার্তা ছিল। আর এই বন্ধুত্বের বার্তা কেবল আবেগের ওপর ভিত্তি করে তৈরি হয়নি, এর গভীরে রয়েছে সুদৃঢ় অর্থনীতি। আইওএসআর জার্নালের পরিসংখ্যানে একটা দারুণ ডেটা আছে। ১৯৯২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র $২০০ মিলিয়ন। আর বর্তমানে সেটা বিলিয়ন ডলারে পৌঁছেছে। হ্যাঁ, ৬ থেকে ১০ বিলিয়ন ডলার। এর মধ্যে কৃষিক্ষেত্রে ইসরায়েলের অবদান একটা বড় জায়গা জুড়ে আছে। কৃষির কথায় তো সেই ২৯টি সেন্টার অফ এক্সেলেন্সের কথা বলতেই হয়। ইসরায়েলের চারপাশের পরিবেশ রুক্ষ হলেও তারা কৃষিতে বিপ্লব এনেছে। সেই বিখ্যাত ড্রিপ ইরিগেশন, বিন্দু সেচ পদ্ধতি। ঠিক, জলের একটুও অপচয় না করে সরাসরি গাছের গোড়ায় জল দেওয়া, এটা ভারতের কৃষির জন্য একটা বিশাল ব্যাপার। এটা অবশ্যই প্রশংসনীয়।
তবে সম্পর্কের সবচেয়ে শক্ত স্তম্ভটা কিন্তু কৃষি নয়, সেটা হলো প্রতিরক্ষা। ডিফেন্স। প্রে বা SIPRI এর রিপোর্ট দেখলে সত্যি অবাক হতে হয়। 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েল সারা বিশ্বে যত অস্ত্র রপ্তানি করেছে তার 34% এসেছে ভারতে। ঠিক এই পরিসংখ্যানটা নিয়ে একটু থামা দরকার। ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির 34%। এর মানে কি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের প্রযুক্তির উপর গভীরভাবে নির্ভরশীল হয়ে পড়ছে? নির্ভরশীলতা বলাটা পুরোপুরি ঠিক হবে না। IOSR জার্নাল জানাচ্ছে এটা এখন কৌশলগত অংশীদারিত্ব, মানে শুধু ক্রেতা আর বিক্রেতার সম্পর্ক নেই। যৌথভাবে তৈরি হচ্ছে সব। হ্যাঁ, হার্মিস 900 ড্রোন, বারাক মিসাইল সিস্টেম। ইসরায়েলি কোম্পানিগুলো ভারতের মাটিতেই কারখানা তৈরি করছে। আর প্রতিরক্ষার কথা উঠলেই 2017 সালের সেই বিখ্যাত $2 বিলিয়ন চুক্তির কথা সামনে চলে আসে। এনডিটিভি সোর্স অনুযায়ী নিউ ইয়র্ক টাইমস একটা চাঞ্চল্যকর রিপোর্ট করেছিল। ওই চুক্তির কেন্দ্রবিন্দুতে শুধু মিসাইল সিস্টেম ছিল না, ছিল অত্যন্ত বিতর্কিত পেগাসাস স্পাইওয়্যার। পেগাসাস, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটা নতুন মাত্রার জন্ম দিয়েছে। এটা এমন একটা স্পাইওয়্যার যা যে কোনো স্মার্টফোনের এনক্রিপশন সম্পূর্ণ ভেঙে দিয়ে ভেতরের সব তথ্য সংগ্রহ করতে পারে। প্রথমে মেক্সিকো ড্রাগ লর্ড বা সন্ত্রাসবাদীদের ধরতে এটা ব্যবহার হতো। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। মেক্সিকো, সৌদি আরব থেকে শুরু করে গণতান্ত্রিক দেশগুলোতেও সাংবাদিক, মানবাধিকার কর্মী আর বিরোধী নেতাদের ওপর নজরদারি চালানোর অভিযোগ ওঠে। ইসরায়েলি প্রস্তুতকারক সংস্থা NSO গ্রুপ এবং বিভিন্ন দেশের সরকার যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বা জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়েছে, তা সত্ত্বেও এটা প্রতিরক্ষা চুক্তির ইতিহাসে একটা অত্যন্ত স্পর্শকাতর দিক হিসেবেই রয়ে গেছে। এতক্ষণ তো অতীত নিয়ে কথা হলো। এবার 2026 সালের ফেব্রুয়ারির এই বর্তমান সফরে ফোকাস করা যাক। এই সফরটা এমন একটা সময় হচ্ছে যখন খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি রীতিমতো গৃহযুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদম। সফরের ঠিক আগেই ইসরায়েলের পার্লামেন্ট বা কনেসেটে একটা নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। ডন এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের বিচার ব্যবস্থা সংস্কার বা জুডিশিয়াল রিফর্মস নিয়ে শাসক আর বিরোধীদের মধ্যে চরম সংঘাত চলছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি হুমকি দিয়েছেন যে তারা ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করবেন। এখানে কিন্তু একটা বিষয় বোঝা দরকার। এই বয়কটের লক্ষ্যবস্তু ভারত নয়। তাহলে কে? এর কারণ হল ইসরায়েলের অভ্যন্তরীণ প্রোটোকল ভাঙার রাজনীতি। কোনেসেটের স্পিকার আমির ওহানা এই বিশেষ অধিবেশনে ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আইজ্যাক আমিতকে আমন্ত্রণ জানাননি। ও আচ্ছা। প্রথা অনুযায়ী প্রধান বিচারপতির উপস্থিতি একটা সম্মানজনক রেওয়াজ। তাকে বাদ দেওয়াটা বিরোধীরা বিচার ব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখছেন। এটা সত্যি একটা চরম কূটনীতিক মাইনফিল্ড। একবার দৃশ্যটা ভাবা যাক। 140 কোটির বেশি মানুষের দেশের একজন প্রধানমন্ত্রী একটা বিদেশি পার্লামেন্টে ভাষণ দিতে যাচ্ছেন, আর সেই দেশের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পার্লামেন্টের অর্ধেক আসন ফাঁকা। বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ নিজেই বলেছেন, একটা বিশাল দেশের প্রধানমন্ত্রী আধা খালি পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিন, এটা ইসরায়েলের জন্য সম্মানের নয়। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেও বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এই সফরটি কেন এত গুরুত্বপূর্ণ? আল জাজিরের বিশ্লেষণে এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গাজা যুদ্ধের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু ক্রমশ একঘরে হয়ে পড়েছেন। খুব কম নেতাই এখন তেল আভিভ সফর করছেন। তার উপর সামনেই ইসরায়েলের জাতীয় নির্বাচন। তার মানে এই পরিস্থিতিতে মোদির মতো একজন গ্লোবাল লিডারের ইসরায়েলে পা রাখাটা নেতানিয়াহুর জন্য একটা বিশাল রাজনৈতিক ফেভার হিসেবে কাজ করছে। একেবারেই। এটা প্রমাণ করার চেষ্টা যে বিশ্বমঞ্চে ইসরায়েল এখনও একা নয়, কিন্তু এই রাজনৈতিক ইমেজের পেছনের বাস্তবতাটা অত্যন্ত ভয়াবহ। আর সেটাই এই সফরের সবচেয়ে অন্ধকার দিক, গাজার ট্র্যাজেডি। 2023 সালের 7 অক্টোবর হামাস যখন ইসরায়েলের উপর আচমকা আক্রমণ চালায়, তখন প্রায় 1200 জন নিহত হন। এটা ছিল ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় একটা ধাক্কা। কিন্তু এরপর ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান শুরু করে তার পরিসংখ্যান শিউরে ওঠার মতো। প্যালেস্টাইন ক্রনিকল আর অন্যান্য সূত্র অনুযায়ী গাজায় নিহতের সংখ্যা প্রায় 70 থেকে 80 হাজারে গিয়ে ঠেকেছে। এর মধ্যে বিশাল অংশই নারী ও শিশু। পুরো গাজা কার্যত ধ্বংসস্তূপ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর প্রতিক্রিয়াও নজিরবিহীন।
আইসিসি ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর আইসিজেতে গণহত্যার অভিযোগের বিচার চলছে। রাষ্ট্রসংঘের বিশেষ দূতেরাও গাজার পরিস্থিতিকে জেনোসাইড বা গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এই আন্তর্জাতিক চাপের একটা বড় অংশ আসছে গ্লোবাল সাউথ থেকে। গ্লোবাল সাউথের 12টি দেশ জোটবদ্ধ হয়ে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি তুলেছে। আর ঠিক এই কারণেই ভারতের অভ্যন্তরেও মোদির এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক ঝড় উঠেছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার রিপোর্টে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির আঁচ খুব স্পষ্টভাবে ধরা পড়েছে। বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম অত্যন্ত কড়া ভাষায় এই সফরা সমালোচনা করেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন তিনি আশা করেন প্রধানমন্ত্রী কনেসেটে দাঁড়িয়ে গাজার এই গণহত্যা নিয়ে কথা বলবেন। অবশ্য এর পাল্টা জবাবে বিজেপির মুখপাত্ররা ৭ অক্টোবরের হামাসের আক্রমণের কথা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেসের সিলেক্টিভ নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সিপিএম এই সফরকে প্যালেস্টাইনের মানুষের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের প্রতি বিশ্বাসঘাতকতা বলেছে। নিউজ লন্ড্রি এবং প্যালেস্টাইন ক্রনিকল এর পেছনের নৈতিক টানাপোড়েনটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। ঠিক এখানেই ভারতের মরাল স্ট্যান্ডিং বা নৈতিক অবস্থান চরম পরীক্ষার মুখে পড়ছে। যখন আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ চলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই সফর বিশ্বমঞ্চে কী বার্তা দিচ্ছে? তাহলে ভারত কিভাবে এই অসম্ভব ব্যালেন্সটা বজায় রাখছে? একদিকে প্যালেস্টাইনের জন্য মানবিক সাহায্য পাঠাচ্ছে, টু স্টেট সলিউশনের পক্ষে ভোট দিচ্ছে, আবার অন্যদিকে ইসরায়েলের সাথে ড্রোন তৈরি করছে। আর ওই যে শ্রমিকদের বিষয়টা, হ্যাঁ, ৭ অক্টোবরের পর ইসরায়েল যখন প্যালেস্টিনীয় শ্রমিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে দিল, তখন ভারত থেকে দলে দলে নির্মাণ শ্রমিক ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। এটা এক অদ্ভুত টানাপোড়েন। এই টানাপোড়েন বুঝতে হলে ভারতের পশ্চিম এশিয়া নীতির বৃহত্তর ক্যানভাসটা দেখতে হবে। কূটনীতির ভাষা একে বলা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট, মানে সবার সাথে সম্পর্ক রাখা। ঠিক। এর সবচেয়ে বড় উদাহরণ হল I2U2 জোট, ভারত, ইসরায়েল, ইউএই আর ইউএস। অনেকেই একে পশ্চিম এশিয়ার কোয়াড বলছেন। এটাকে একটা বড় আন্তর্জাতিক স্টার্টআপের মতো ভাবা যেতে পারে। ইউএই দিচ্ছে ক্যাপিটাল, ইসরায়েল প্রযুক্তি, ভারত দিচ্ছে বিশাল বাজার আর মানব সম্পদ, আর আমেরিকা দিচ্ছে কৌশলগত সমর্থন। অর্থাৎ ভারত শুধু ইসরায়েলের সাথেই নয়, আরব দেশগুলোর সাথেও গভীর অর্থনৈতিক সম্পর্ক রাখছে। কিন্তু আইইউএস জার্নালের বিশ্লেষকরা একটা বিপদের কথাও বলছেন। এই দৌড়াবাজি বেশিদিন চলতে পারে না। তারা সতর্ক করছেন যে ভারত যদি ইসরায়েলের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ে, তবে দীর্ঘমেয়াদে ইরান বা অন্যান্য আরব দেশগুলোর সাথে সম্পর্কে ফাটল ধরতে পারে। ভারতের শক্তি চাহিদার একটা বড় অংশ তো আরব দুনিয়া থেকেই আসে, আর ইরানে চাবাহা গন্দরের মতো কৌশলগত বিনিয়োগ আছে। একেই বলে স্ট্র্যাটেজিক হ্যাজিং, নিজের সব ডিম একটা ঝুড়িতে না রেখে ঝুঁকি কমানো। কিন্তু গাজার পরিস্থিতি সেই কাজটাকে কঠিন করে তুলছে। তাহলে এতক্ষণ ধরে যে বিশ্লেষণ হল তার চূড়ান্ত অর্থ কি দাঁড়াচ্ছে? যারা শুনছেন তাদের জন্য এই আলোচনাটি কেন এতটা তাৎপর্যপূর্ণ? কারণ এই সফরটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভারত ইসরায়েল সম্পর্ক এখন আর কেবল প্রথাগত কূটনীতিতে আটকে নেই। এটি প্রযুক্তি, বাণিজ্য, সমরাস্ত্র এবং বিশ্ব রাজনীতির বদলে যাওয়া মানচিত্রের একটা জ্বলন্ত উদাহরণ, যা অর্থনীতিকে শক্তিশালী করছে ঠিকই, কিন্তু নৈতিক অবস্থান নিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এখানে বাস্তববাদ বা রিয়েলিজম এবং উন্নয়নমূলক কূটনীতির একটা অদ্ভুত মিশ্রণ ঘটাচ্ছে ভারত। পুরনো আবেগের জায়গা এখন দখল করেছে কঠোর জাতীয় স্বার্থ। আলোচনার একদম শেষে এসে একটা নতুন এবং অত্যন্ত গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক। আল জাজিরা এবং আইওএসআর জার্নালের তথ্যের ওপর ভিত্তি করে যদি সামনের দিনের দিকে তাকানো যায়, বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার উপস্থিতিতে মধ্যপ্রাচ্যের সমীকরণ চোখের পলকে বদলে যেতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্নটা উঠে, ভারত কি শুধু বর্তমানের কথা ভেবেই সফর করছে, নাকি অনেক দূরের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা বিশাল ভূ-রাজনৈতিক জুয়া খেলছে? এমন এক ভবিষ্যতের দিকে যেখানে হয়তো আমেরিকান চাপে ইরানের ক্ষমতা খর্ব হবে এবং ইসরায়েলি মধ্যপ্রাচ্যের একমাত্র অবিসংবাদিত সামরিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াবে। ভারতের এই সফর কি তবে শুধুই বন্ধুত্বের উদযাপন, নাকি সম্পূর্ণ নতুন এক মধ্যপ্রাচ্যের আগাম প্রস্তুতি? এই প্রশ্নটাই যারা শুনছেন তাদের জন্য আজকের আলোচনার শেষে একটা বড় চিন্তার খোরাক হয়ে থাকছে।
আগামী দিনের বিশ্ব রাজনীতি হয়তো এর উত্তর দেবে। আজকের এই গভীর আলোচনা এখানে